এই যে সি বিচের দিকে ঘুরতে আসছি। এটা যে শহরে আসছি এটা হচ্ছে নেটোর হইতেছে হেডকোয়ার্টার ইন দ্য ইউএস। আমেরিকাতে নেটোর হেডকোয়ার্টার আর কি। আর ওই যে পেছনে দেখা যাচ্ছে একটা ব্যাটল শিপ, এই যে এটা রাইট হিয়ার, এটা হইতেছে এটার নাম হচ্ছে ব্যাটল শিপ উইসকনসিন, 5 স্টার পাওয়া ব্যাটল শিপ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছে এটা। আচ্ছা, তো এই ব্যাকগ্রাউন্ডে রেখে এখন আমেরিকা আর বাংলাদেশের কিছু সামাজিক রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি পাশাপাশি রেখে হচ্ছে আমরা আলোচনা করি বাংলাদেশে যা হচ্ছে এবং হচ্ছে ইউএসএতে যা হচ্ছে রাইট নাও। সো বাংলাদেশে যে সরকার হচ্ছে সবচেয়ে বড় নিষ্পেষক নিপীড়ক, সারা পৃথিবীতেই সরকার বেশ বড় পাওয়ারফুল নিষ্পেষক নিপীড়ক, কিন্তু সভ্য দেশগুলোতে এটা পরিমাণ হচ্ছে মিনিমাম। আমেরিকার মতো দেশে বিতর্ক, সর্বোচ্চ বিতর্ক সরকারের নাগরিকের লাইফে সর্বোচ্চ হস্তক্ষেপের বিতর্ক হইতেছে নাগরিকের প্রাইভেসি লঙ্ঘন করা নিয়ে। যখন হচ্ছে 1/11-এর পর আমেরিকান সরকার বা সিআইএ, এফবিআই তারা অনেকটা কাইন্ড অফ বিভিন্ন লটো চেঞ্জ করে কাইন্ড অফ ফ্রি পাস পাচ্ছিল যে মানুষকে আড়ি পাতার জন্য সিকিউরিটির প্রশ্নে, যে মানুষের ফোন কনভারসেশন আড়ি পাতা, কোনো কনস্পিরেসি হচ্ছে কিনা আবার অ্যাটাক করার জন্য। তো সেই সময় সেগুলোকে কাজে লাগে, মানুষের ফোন আড়ি পাতা হইতো, এবং সেগুলো আড়ি পাতা এমন না যে গুম করে দেওয়ার জন্য সোনার বাঙালির মতন, তা না, আড়ি পাতা হইতো আর কি সিকিউরিটির প্রশ্নে। কিন্তু সেটা যখন উইকিলিক্সের মাধ্যমে আমেরিকানরা জানতে পারে যে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ওরা মানুষের ফোন আড়ি পাততো, এটা জানার পর আমেরিকাতে বিশাল আউটক্রাই, রাইট? সো এটা হচ্ছে নাগরিকের লাইফে সরকারের সর্বোচ্চ হস্তক্ষেপ এবং সর্বোচ্চ গুন্ডা মাফিয়াগিরি করা নাগরিকের সাথে সরকারের, কি সরকারের নাগরিকের প্রাইভেট কনভারসেশন শুনতো তাদের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া, প্রাইভেসির খেলাফ, এটা হচ্ছে হাইয়েস্ট। আর বাংলাদেশের মতো দেশে কি হয়, ওকে আপনাদের ইন্টারনেট বন্ধ করে দেয়, ইচ্ছে হইলে ফোন কানেকশন বন্ধ করে দেয়, ইচ্ছা হইলে সবাইকে পথে বসাই দিচ্ছে, ইন্টারনেটের সাথে সকলের রুটি রুজি জড়িত, রাইট? না, এই যে এত বড় একটা ধ্বংসযোগ্য যোগ্য চালাইলো শেখ হাসিনার সরকার, তো দেখেন আমেরিকাতে রাইট নাও একটা আলাপ আলোচনা চলতেছে যে দেশপ্রেম নিয়ে, যে সরকার প্রধান নিয়ে। আপনারা হয়তো জেনে থাকবেন যে জো বাইডেন নির্বাচন থেকে স্টেপ আউট করছে, স্টেপ ডাউন করছে, বয়সের কারণে বিতর্ক হচ্ছে ওর কি বলে এটাকে, সিনাইল আচরণের কারণে, সম্ভবত আলজিমার নয়, কি বলে জানি, আলজিমার মতো আরেকটা রোগ যে আছে বয়সের সাথে সম্পর্কিত, ভুলে গেলাম, যাই হোক। তো তো ও সরে যাওয়ার পর ওর যে ভাইস প্রেসিডেন্ট ছিল ভিপি কামালা হ্যারিস এখন হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে লড়বে। তো কামালা হ্যারিস অটোমেটিক চয়েস কিনা বা হওয়া উচিত ছিল কিনা এগুলো নিয়ে বিতর্ক আছে এখনো। ডিএনসি মানে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হয় নাই, যেখানে ফর্মালি ঘোষণা করা হবে কে হচ্ছে নমিনি হইতে যাচ্ছে। তো যেহেতু জো বাইডেন কামালা হ্যারিসকে অলরেডি এন্ডোর্স করছে, তারপর হিলারি ক্লিন্টন করছে, তারপর বিল ক্লিন্টন করছে, তারপর এই যে গতকালকে করছে হচ্ছে বারাক ওবামা এবং মিশেল ওবামা। সো এটা এখন লাইক 100% নিশ্চিত যে কামালা হ্যারিস, ফর্মালি জাস্ট ফর্মালিটি এখনো বাকি আছে, জাস্ট ফর্মালিটি, এটা একটা নিয়ে কামালা হ্যারিসই ইয়ে হইতে প্রেজেন্টিভ নমিনি হতে যাচ্ছে। এবং হচ্ছে যারা হইতেছে ডেলিগেটরা হইতেছে, এটা কিছু ফর্মাল প্রসেস আর কি। ফর্মালিটি অনুযায়ী ডেলিগেটরা, বেশিরভাগ ডেলিগেট অলরেডি কামালা হ্যারিস ক্যান্ডোস মানে সিলেক্ট করে। সো কামালা হ্যারিস হইতে যাচ্ছে না। কেন এতক্ষণ কথা বলতেছি কামালা হ্যারিসকে নিয়ে, সেটা হচ্ছে একটা বিতর্ক হচ্ছে এই মুহূর্তে যে কামালা হ্যারিস চাইল্ডলেস, কামালা হ্যারিসের কোনো বাচ্চা কাচ্চা নেই, এটা নিয়ে কেন বিতর্ক হচ্ছে? এটা নিয়ে বিতর্ক হচ্ছে কারণ এইগুলোকে বলে ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেম। আমেরিকার মতো দেশে যখন নির্বাচন সাইকেলটা আসে, তখন যারা ক্যান্ডিডেট থাকে তাদের এমন জিনিসপত্র নিয়ে এখানে তর্ক বিতর্ক, চুল টানাটানি হয়, দেখলে আমাদের মতো, আমরা যারা অসভ্য দেশ থেকে আসছি, আমাদের কাছে এগুলো অবিশ্বাস্য লাগে। আমাদের মতো দেশে আমরা হইতেছে জীবন জীবিকা নিরাপত্তা নিয়ে বাঁচি না, আমরা আমাদের লাইফের কোনো নিরাপত্তা নাই, আমাদের কোনো কিছুর কোনো নিরাপত্তা নাই, পুলিশ অহরহ ইচ্ছে হলে তুলে নিয়ে যাচ্ছে, গুম করে দিচ্ছে। আর এইসব দেশে এরা তর্ক বিতর্ক করে কি নিয়ে, কামালা হ্যারিসের বাচ্চা আছে কিনা, যদি বাচ্চা না থাকে সে ইউএস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না, এইসব বিষয় নিয়ে তর্ক। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স দুনিয়া, তাদের তো আসলে সভ্যতা, ভব্যতা, নাগরিকের নিরাপত্তা এমন জায়গায় পৌঁছে গেছে যে তাদের এখন আর এগুলো নিয়ে, এগুলো হচ্ছে তাদের জন্য ইস্যু, রাইট? না, এখানে ইস্যুটা কোথায় কামালা হ্যারিসের, এবং এটা আমি কেন আলোচনা করতেছি এবং কিভাবে এটাকে আমি রিলেট করবো বা কানেক্ট করবো আমাদের বাংলাদেশের পরিস্থিতির সাথে, সেটা হচ্ছে যে জেডি ভ্যান্স, যে ডোনাল্ড ট্রাম্প যাকে তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছে, সেই ভদ্রলোক কামালা হ্যারিসের সমালোচনা করছে। তো সে চাইল্ডলেস, এটা একটা সমালোচনার কারণ হচ্ছে চাইল্ডলেস মানে যে প্রেসিডেন্ট চাইল্ডলেস, যার কোনো বাচ্চা কাচ্চা নাই, যার ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে বেড়ে উঠবে না, এই দেশের প্রতি তার কতটুকু দায়বদ্ধতা আছে, এই দেশের প্রতি তার কতটুকু ভালোবাসা, কেয়ার আছে, এটা হচ্ছে এই সমালোচনার মূল জায়গা।
মানে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কেয়ার করবে, যাদের বাচ্চা কাচ্চা নাই, ভবিষ্যৎ প্রজন্ম নাই, তারা এই দেশের প্রতি ভালোবাসা কেয়ার কম থাকবে। এটা হচ্ছে সমালোচনার জায়গা। এগেন আপনার কাছে এগুলো শুনে খুব হাস্যকর লাগতে পারে যে তাদের দেশে কোনো ইস্যু নেই, এগুলো নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে, বিতর্ক হইতেছে। ইয়েস, তাদের দেশে এরকম ছোটখাটো সামটাইমস ফাত্রার বিষয় নিয়ে বিশাল তর্ক বিতর্ক চলতে থাকে, কারণ ইয়েস তাদের দেশে আসলেই মানে ইস্যু আছে, সেগুলো নিয়েও তর্ক বিতর্ক হবে, যখন ডিবেট শুরু হবে দেখতে পাবেন। কিন্তু খুনগুম নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। কি শেখ হাসিনা বলছেন যে আমেরিকাতে কি খুনগুম হয় না নাকি? আচ্ছা, তো আমেরিকার ইতিহাসে এই পর্যন্ত এমন না যে এর আগে কোনো চাইল্ডলেস প্রেসিডেন্ট ছিল না। 5জন টোটাল চাইল্ডলেস প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে ছিল, ইনক্লুডিং জর্জ ওয়াশিংটন, যে ফাউন্ডিং ফাদার লিখছে, কনস্টিটিউশন লিখছে। তবে সেটার কারণ হচ্ছে জর্জ ওয়াশিংটন বাই চয়েস চাইল্ডলেস ছিল না, ওনার বায়োলজিক্যাল প্রবলেম ছিল এই কারণে। তবে ওনার ছিল, স্টেপ সান ছিল আর কি, আর কি। তো তো এগুলা যখন দেখি তখন ইন্টারেস্টিং লাগে আর কি, যখন চিন্তা করি আমার সোনার বাংলা এই মুহূর্তে কি চলতেছে আর এখানে কি নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। আচ্ছা, নাম্বার 2, আমাদের প্রধানমন্ত্রীর বাচ্চা কাচ্চা কোথায় থাকে? এখানে চাইল্ডলেস যে পয়েন্ট আলোচনাটা করলাম, যে চাইল্ডলেস কিনা একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট বা একজন প্রেসিডেন্ট, এটা নিয়ে বিতর্ক হওয়ার কোন জায়গাতে এগেন তার বাচ্চারা এই দেশে থাকবে কিনা, এই দেশে বেড়ে উঠবে কিনা, সেটা নির্ভর করবে, সেটার উপর ডিপেন্ড করে যে তার এই দেশের প্রতি ভালোবাসা কি আর কতটুকু। আমাদের দেশে আমরা একটা আলাপ আলোচনা প্রায়শই হয়ে থাকে যে আমাদের দেশের সকল রাজনীতিবিদ, সকল বড় লোক, তারা তাদের বাচ্চাদের কাচ্চাদেরকে ওই দেশে রাখে না। তারা তাদের এই যে সারাদিন সুজলা সুফলার গল্প বলে বেড়াবে মানুষের কাছে, আপনাকে বুঝাবে যে এটা বিশ্বের সেরা দেশ, আপনাকে বুঝাবে হইতেছে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নেন, কিন্তু ওরা চিকিৎসাটা নেন সিঙ্গাপুরে গিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসাটা নেন সিঙ্গাপুরে গিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সেটেল কোথায়? আমেরিকাতে। বাংলাদেশের সবগুলা রাজনৈতিক নেতা থেকে শুরু করে ব্যবসায়ী সবগুলোর বাচ্চা কাচ্চা বিদেশে, একটা বাচ্চা কাচ্চা দেশে থাকে না। এখন আপনি এই দুইটা চিত্র পাশাপাশি রেখে চিন্তা করেন যে তারা যদি চাইলে জানতে পারে আমেরিকানরা যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকটা রাজনীতিবিদ, 300টা এমপি থেকে শুরু করে যত ব্যবসায়ী আছে, যত পুলিশ হাবিলদার, এগুলো সব টাকা খেয়ে সব দেশের বাইরে বাড়ি গাড়ি বাচ্চা কাচ্চা, এবং এই দেশটাকে ছোবরা বানায় ফেলছে, ছ্যাবলা বানায় ফেলতেছে। তাদের কাছে শুনলে তারা বিশ্বাস করতে পারবেন আর কি। ওরা বলবে যে ওকে ফাইন, মানলাম 1-2 জন হইতে পারে, আপনাদের দেশের সকল রাজনীতিবিদের এই অবস্থা, তাহলে এরা কিভাবে রাজনীতিবিদ হয়ে বসে আছে? এদেরকে আপনারা কেন ভোট দিয়ে নির্বাচিত করেন? এরা তো এই দেশের জন্য কোনো দয়া মায়া কেয়ার নেই, এরা তো ব্যবসা বানায় ফেলতে আপনাদের দেশকে, এটা মেক সেন্স? আপনারা তাদেরকে কেন ভোট দিয়ে নির্বাচিত করতেছেন? এক্সকিউজ মি, আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি নাই, উই ডোন্ট হ্যাভ এ চয়েস, আমরা ভোট দিতে পারি না, আমাদের দেশে ভোট নাই। সো এই কারণে বলি, ধরেন সোনার বাংলায় যা চলে এগুলো যদি সভ্য বিশ্বের মানুষদেরকে বোঝানো শুরু করি, এরা মাথা খারাপ হয়ে ঘুরে চক্কর মেরে পড়ে যাবে, এরা মিলাইতে পারবে না হিসাব। এই ওয়ার্ল্ড ভিউ এত আলাদা, এদেরকে যদি আমাদের সোনার বাংলা কাহিনী বুঝাই, এরা যেন মাথা ঘুরে পড়ে যাবে। আপনাদেরকে যেরকম এই কারণে এইসব দেশের সভ্য দেশের কাহিনী ব্যাপার স্যাপার গুলো বুঝাই, আপনারাও যেরকম শুনলে মনে হয় অবিশ্বাস্য লাগে, রাইট? আর লাস্ট আর একটা বিষয় আলোচনা করে শেষ করি। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা অবস্থা করতেছেন, একটা আমরা বুঝতে পারলাম যে দেশের প্রতি কোনো মায়া ভালোবাসার কিছু নেই। কেয়ার অ্যাবাউট ইওর কান্ট্রি। এটা আপনার দেশে না, ওনাদের দেশে না, এটা আপনাকে দেশে থাকতে হবে, আপনাকে সোগামারা খাইতে হবে এই দেশে থেকে। ওনাদের কিছু আসে যায় না, ওনাদের ছেলে মেয়ে সব বিদেশে, এবং ওনারাও থাকে হইতেছে গৌরব ভবনের মধ্যে, রাইট? আপনারা বাবু, মানে ওনার রাজা, আপনারা হচ্ছে প্রজা, রাইট? সো আপনাদের জীবনের সাথে ওনারা রিলেট করতে পারে না। সো ইট মেক্স সেন্স ওনারা এমন করবে, ওরা বলে বেড়াবে পৃথিবীর সেরা দেশ, ওনাদের কাছে আসলে পৃথিবীর সেরা দেশ। তো আরেকটা যে পয়েন্ট আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ট্রাম্পকে যে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হলো কিছুদিন আগে, গুলি করলো, সেই ক্ষেত্রের পর এই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল রাজনীতিবিদের রিয়াকশন কেমন ছিল, এটা আরেকটা পর্বে একটু টাচ করছিলাম, আজকে আরেকটু এলাবোরেট করি। আর বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে গোটার আন্দোলনে যে সরকারের যে পরিমাণ মানুষকে হত্যা করলো, কোনো সভ্য বিশ্ব হইলে আচ্ছা একটা কথা, এই কথা বলারই কোনো সভ্য বিশ্ব এগুলো হবেই না। আর এগুলো যদি হয়, আচ্ছা যাক, হবেই না, যদি হয় আবার কি জিনিস, কল্পনাতীত বিষয়পত্র। আচ্ছা, তো বাংলাদেশের প্রত্যেকে ঘুরে ঘুরে বলতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, হাবিলদার থেকে সকলে, রাজনৈতিক নেতা, মন্ত্রী, মিনিস্টার, যেগুলো বিএনপি জামাতের ষড়যন্ত্র, বিএনপি জামাতের কাজ, এখনো তদন্তই হলো না। আপনারা কেমন জানেন বিএনপি জামাত? আপনারা কিভাবে জেনে গেলেন এটা বিএনপি জামাতের কাজ? এখন তো তদন্ত হয় নাই কোনো অফিসিয়াল ফর্মাল কোনো প্রসেসের আগেই আপনারা, এবং কোনো অফিসিয়াল ফর্মাল প্রসেসের আগে যদি ওনারা ঘুরে ঘুরে এসব কথা বলে বেড়ায়, তাহলে সেই তদন্ত, সেই অফিসিয়াল প্রসেস, সেই ফর্মাল প্রসেস কোনোদিন ফেয়ার ইন্ডিপেন্ডেন্ট হইতে পারবে? কোনোদিন তো হইতে পারবে না। অলরেডি এটার মধ্যে ওনারা একটা সাবজুডিস বিষয়ে কমেন্ট করে বেড়ানোর মতো ওনারা অলরেডি প্রভাবিত করে ফেলছেন এই বিচার প্রক্রিয়াকে, তদন্ত প্রক্রিয়াকে। এখন যারা তদন্ত করবে তাদের বাপের স্বার্থ আছে যে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে বলে বেড়াইতেছে যে এটা বিএনপি জামাতের কাজ, তার তদন্তে কি এখন এটা উঠে আসা সম্ভব যেটা বিএনপি জামাতের কাজ না ছাত্রদের কাজ? সম্ভব না। আচ্ছা, তো ট্রাম্পকে যখন গুলি করা হইলো, এই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে একটা রাজনীতিবিদ বলে নাই যেগুলো ডেমোক্রেটদের কাজ বা এগুলো রিপাবলিকানদের কাজ, একটা রাজনীতিবিদ বলে নাই।
সবাই অপেক্ষা করছে তদন্তের ফলাফল আসার জন্য। একদিন পর এফবিআই তাদের অফিসিয়াল জানাইছে, অফিসিয়াল তদন্ত রিপোর্ট প্রকাশ করছে এবং সেখানে খুনিকে, হত্যাকারীকে, তার নাম কি, বাড়ি ঘর কোথায় জানাইছে এবং আমরা জানতে পারছি সে রেজিস্টার্ড রিপাবলিকান ছিল, কিন্তু সে তার বাবা হইতেছে আবার ডেমোক্রেট ছিল এবং তার বাবা হইতেছে এবং সে ডোনেট করছিল ইয়েকে কি ডেমোক্রেটদের ইয়েতে ডোনেশন। মানে বেসিক্যালি সে নন পলিটিক্যাল কোনো লোক না, একটা পলিটিক্যাল লোক। তার এটাকে কতভাবে পলিটিসাইজ করা যেত, কিন্তু ইউএস প্রেসিডেন্ট থেকে শুরু করে একটা মন্ত্রী, মিনিস্টার, এমপি, সেনেটর, কংগ্রেসম্যান কেউ কোনো কমেন্ট করে না। একটা ফর্মাল প্রসেস, প্রসেস, যে ডিউ প্রসেস যেভাবে হয়, যাদের তদন্ত করা তাই তো তারা তদন্ত করবে, তদন্ত করে বের করবে কে এখানে জড়িত, পিছনে কোনো রাজনৈতিক মোটিভ ছিল কিনা, সবকিছু রাইট। আর আমাদের এরা কোনো তদন্ত হওয়ার আগে ঘুরে ঘুরে অলরেডি সবকিছুকে ইনফ্লুয়েন্স করে ফেলতেছে সকল তদন্তকে। সভ্যতা অসভ্যতার সমসাময়িক বিষয় যেগুলো আমি দেখে বদার হই, আপনাদেরকে একটু বদার করার চেষ্টা করতেছি একটু তুলনা করে এই জন্য সামনে রেখে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে খুনিটা, যে ছেলেটা বা যে ট্রাম্পকে যে আক্রমণ করলো এবং এই ছেলেটাকে এরা মারছে, স্পেশাল সিকিউরিটি, স্পেশাল সার্ভিস এজেন্টরা সাধারণত মেরে ফেলছে ওখানে। এই ছেলেটা জানা গেল সে মেন্টালি ট্রাবল ছিল। সে বুলিড হইতে স্কুল কলেজে থাকতে তার স্কুলের ফ্রেন্ডদের সাক্ষাৎকার দেখাইছে, তখন ওর ফ্রেন্ডরা বললো যে ও সারা জীবন বুলিড হয়ে আসছে, একা একা থাকতো এবং মেন্টালি সে সমস্যা ছিল তার। এবং অবশ্যই আপনারা দেখেন এখানে আমেরিকাতে যখনই কোনো একটা হয় যেগুলো বাংলাদেশিরা সমালোচনা করে, যেসব ফালতু কথা বলে, একসময় আমিও সব ফালতু কথা বলছি অনেক, পরে আস্তে আস্তে বুঝতে পারছি যে আমার ফালতু লোকদের আশেপাশের ফালতু কথা সারাদিন শুনি তো ওইগুলো রিপিট করতাম, ওগুলো আসলে ফ্যাকচুয়াল কথাবার্তা না। তো যে কথাটা ধরেন মুসলিমরা বা আমেরিকার বাইরে থেকে বলে বেড়াবে, ও যখন একটা মুসলিম আক্রমণ করে তখন হইতেছে সে টেরোরিস্ট, কিন্তু যখন একটা আমেরিকান আক্রমণ করে তখন আর সে টেরোরিস্ট না, তখন সে হয়ে যায় মানসিক ভাবে তার মেন্টালি চ্যালেঞ্জ ছিল, তার মানসিক সমস্যা। এই তার মানে এখানে বাটপাড়ি শয়তানি করে না, এটা আসলে বাটপাড়ি শয়তান না, বাস্তবতাটা আসলে এরকম। মুসলিম যারা আক্রমণ করে এগুলো করে তারা তো আমরা জানি তারা হইতেছে ফর দ্য মোস্ট পার্ট তাদেরকে ব্রেন ওয়াশ করানো হয়েছে, এই কারণে এগুলো করে। আর মানসিক ট্রমা কি তাদের ছোটবেলায় নাই? অবশ্যই আছে, কিন্তু কথা হচ্ছে এইসব দেশের মানুষের জীবনের যে নিরাপত্তা থাকে সেই জায়গা থেকে ধরেন একটা ছেলে আফগানিস্তানে বড় হয়েছে, সারা জীবন যুদ্ধ বিগ্রহ গোলাগুলির মধ্যে বড় হয়েছে, আর একটা ছেলে আমেরিকায় বড় হয়েছে যে জীবনে কোনো গোলাগুলি দেখে নাই, জীবনে এক সেকেন্ডের জন্য নিরাপত্তাহীন অনুভব করে নাই। এই দুইটা মানুষের কি ওয়ার্ল্ড ভিউ এক? এই দুইটা মানুষের বেড়ে ওঠা কি এক? এই দুইটা মানুষের সেন্সিটিভিটি কি এক? অবশ্যই এক না। তো যেই কারণে যাক সেটা অন্য আলাপ। কথা হচ্ছে যে এরা আসলেই যারা এগুলো করে দেখা যায় এরা সামাজিকভাবে মানসিক সমস্যায় ছিল তাদের। যত আমেরিকাতে ম্যাস শুটিং এর ঘটনা ঘটে, যত স্কুলে শুটিং এর ঘটনা, যত ঘটনা সবগুলার ঘাটলে দেখা যায় এগুলো সত্যিকার অর্থে এগুলো মেন্টালি ট্রাবল ছিল এগুলা। এবং এই ছেলে হইতেছে যে ছেলে ট্রাম্পকে গুলি করছে, তার দেখা গেছে এফবিআই এখন তার হিস্ট্রি ঘাটতে গিয়ে দেখছে, সে গুগলে সার্চ করছে যে যে মানে মেন্টাল হেলথের কি কি চিকিৎসা আছে, কি কি জানি একটা কিছুদিন আগে সে সার্চ করছে, তার মানে সে মেন্টাল হেলথ নিয়ে ইস্যু মানে সে নিজেই স্ট্রাগল করতেছিল। এটাও যে কারণে আলোচনাটা করতেছি, যারা মেন্টালি ট্রাবল, যারা অসুস্থ মানসিকভাবে, এরা এই যে ধরনের নৃশংসতাগুলা করে বেড়ায় তারা তাদের মেন্টাল কন্ডিশনের কারণে। আমাদের প্রধানমন্ত্রী উনি রাষ্ট্র পরিচালনার জন্য ফিট কিনা এইটা একটা সিরিয়াস প্রশ্ন, যদি অসভ্য দেশে এই প্রশ্ন তোলা একটা হাস্যকর ব্যাপার। সভ্য দেশ হলে এতক্ষণ এই আলোচনা, সভ্য দেশ হলে তো উনি এগুলো করতে পারতেন না, একদম একটা কন্ট্রাডিক্টরি কথা হয়ে যাচ্ছে। বাট এনিওয়েজ, উনি মেন্টালি ফিট কিনা, উনি মেন্টালি স্টেবল কিনা, উনি মেন্টালি সুস্থ কিনা, এটা একটা সিরিয়াস প্রশ্ন। কারণ উনি যে ট্রমা নিয়ে ঘুরতেছেন, ওনার বাবা পুরো ফ্যামিলি এইভাবে করে ম্যাসাকার্ড হয়েছে এবং অ্যাসাসিনেটেড হয়েছে, উনি মানসিকভাবে রাইট স্টেট অফ মাইন্ডে, রাইট কন্ডিশনে নাই মেন্টালি। যে কথাটা বললাম, ইউএসএতে যারা এগুলো সব উন্মাদরা এই কাজগুলো করে, মেন্টালি চ্যালেঞ্জ লোকের এগুলো করে, তাদের চাইল্ডহুড বিভিন্ন ট্রমার কারণে। আমাদের প্রধানমন্ত্রী চাইল্ডহুড ট্রমার কারণে উনি সম্ভবত উনি রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য না, এবং উনি যে মেসাকার করে বেড়াচ্ছেন সারা দেশে, নির্বাচন নাই, পলিটিক্স নাই, যেভাবে দমন নিপীড়ন, খালি সারাদিন হেঁচকি তুলে কান্না করেন ওনার পরিবারের কথা বলে। এতগুলা ছাত্রকে মারা হইলো, উনি মেট্রো রেলের হইতেছে কাঁচ ভাঙছে এটার দিকে তাকায় কান্না করতেছেন, ছাত্রদের জন্য কান্না আসে না ওনার। এগুলো কি সুস্থ মানুষের লক্ষণ, মানসিকভাবে সুস্থ মানুষের লক্ষণ কিনা? এটা একটা সিরিয়াস প্রশ্ন। এখানে ট্রাম্পের কিন্তু কগনিশন টেস্ট হয়েছে, ট্রাম্পের, এবং একটা কথা ওইখানে হয় যে আমেরিকার প্রত্যেক ইউএস প্রেসিডেন্টকে কগনিশন টেস্ট দিতে হবে নির্বাচনে তারা যোগ্য প্রমাণ করার জন্য। এগুলো নিয়ে এখন কথাবার্তা হয়, এখন বাধ্যতামূলক না। যেমন ইউএস প্রেসিডেন্টদেরকে এখন হইতেছে তাদের ট্যাক্স, এগুলো বাধ্যতামূলক না, তাদের ট্যাক্স হিস্ট্রি হইতেছে পাবলিক করা। সকল ইউএস প্রেসিডেন্ট করে আসছে হিস্ট্রিক্যালি, ট্রাম্প করে না, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছিল। তো তখন আবার আলোচনা হয়েছে যে এটা প্রেসিডেন্টকে বাধ্যতামূলক করতে হবে। বাট গুড প্র্যাকটিস ছিল যে জনগণের, নাগরিকের চাওয়া পাওয়ার প্রতি সম্মান দেখে তারা পাবলিক করতে আর কি। হ্যাঁ বাবা, একটু কথা বলতেছি, যাও তোমরা এখানে ভিডিও করতেছি, ডিনার শেষ করো তারপর বাবা একটা কাজ করতেছি। হ্যাঁ যাও, একটা কাজ করতেছি, কাজটা শেষ করে আসতেছি।
তো তারপর হচ্ছে যাও না তোমরা। তো তারপর হচ্ছে আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি বেসিক্যালি, যে আমাদের দেশের এরকম যদি টেস্ট করা যায়, তো যেটা সম্ভব না, যদি টেস্ট করা যায় তো মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার, আমার ধারণা উনি এই টেস্টে উঠতে আসতেন না। ওনার কগনিশন, ওনার কি বলে ওরিয়েন্টেশন, এগুলো সুস্থ স্বাভাবিক বলে আমার সন্দেহ হয় ওনাকে দেখে। তো যাক, সেটা তো আর করা সম্ভব না, আপনারা যেহেতু বিশ্বের সেরা দেশে আছেন, এগুলা রাজা প্রজার দেশ, মণিভৃতের দেশ। কিন্তু উনি যেভাবে দেশ পরিচালনা করতেছেন এবং যা করে বেড়াচ্ছেন, কোনোটাই আমার কাছে স্বাভাবিক মনে হয় না।